নমস্কার। দ্য পাওয়ার অফ ট্যারো আজকের এই নতুন অনলাইন রিডিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এক জাতিকার ব্যক্তিগত রিডিং নিয়ে উপস্থিত হলাম। অনলাইন ট্যারো রিডিং আমি করব। এই জাতিকাটির মূলত যে প্রশ্ন সে আমাকে করেছে, তার 8 বছরের প্রেমজ জীবন যেটা লিখেছে আমাকে হোয়াটসঅ্যাপে, সে 8 বছর এক জাতকের সাথে প্রেমজ সম্পর্কে আবদ্ধ হয়ে আছে। তার প্রায় অনেকটাই বয়স হয়ে গেল মেয়েটার, এবং ছেলেটাও তার থেকে 2.5 থেকে 3 বছরের বড় বয়সে। এখন মেয়েটির বাড়ি থেকে বলছে বিবাহ করার জন্য, সে যেন বিবাহ করে নেয়। এখন ছেলেটির বাড়ি থেকেও কিন্তু তাকে চাপ দেওয়া হচ্ছে, ছেলেটিকে, যে বিয়েটা করে নে, বা তুই কেন বিয়ে করছিস না। এখন প্রবলেমটা হলো, এই মেয়েটি যে কথা আমাকে বলেছে, মেয়েটির বাড়িতে এই ছেলেটির বিষয়ে কিন্তু সব কিছু জানে। মেয়েটি কিন্তু তার যে একজনের সাথে প্রেমজ সম্পর্ক আছে এত বছর ধরে, প্রায় 8টি বছর, যেটা সে আমাকে লিখেছে হোয়াটসঅ্যাপের মধ্যে। এখন বিষয় যেটা হচ্ছে, মেয়েটার বাড়িতে তো সব কিছুই জানে, কিন্তু এই মেয়েটি যখন ছেলেটিকে বলছে যে আমি তো আমার সব কিছু তোমার আর আমার সম্পর্কের ব্যাপারে বাড়িতে জানিয়েছি, তুমিও তো আমার বাড়িতে জানাও, তোমার মা বাবাকে বলো যে আমাদের বাড়িতে আসুক, বিবাহের জন্য কথা বলুক। এখন ছেলেটি সেটা বাড়িতে জানাতে পারছে না। এই ছেলেটি যে খারাপ ছেলে, এই ছেলেটি যে অসভ্য বা নোংরা বা মেয়েটিকে ঠকাচ্ছে তা কিন্তু নয়। ছেলেটি কিন্তু ভালো ছেলে, সব ঠিক আছে। ছেলেটার ব্যবসা আছে, নিজস্ব বিজনেস, সবই ঠিক আছে। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো, এই মেয়েটির যখন আমি কার্ডগুলো লক্ষ্য করছিলাম, কার্ডের ফরমেশন যখন দেখছিলাম, বহুবার বলেছি যে 8 নাম্বার জায়গায় ইন্ডিকেট করে হচ্ছে আমার শ্বশুরবাড়ি। বিবাহের পর আমার শ্বশুরবাড়ি কেমন হবে, বা আমি যে বিবাহ করতে যাচ্ছি, বিয়ে করতে যাচ্ছি, বিয়ের পর একটা মেয়ে তার বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতেই তো যায়, স্বামীর ঘরে যায়। এখন শ্বশুরবাড়িতে যাওয়ার পর শ্বশুর শাশুড়ির সাথে আমার সম্পর্ক কেমন হবে, মোটমাট শ্বশুরবাড়ি কেমন হবে, সেটা জানতে গেলে কিন্তু 8 নাম্বার ঘর বা 8 নাম্বার কার্ডের অবস্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মেয়েটির ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করতে পেরেছি কার্ডের মধ্যে, এই জাতকটি অর্থাৎ এই মেয়েটি যেই ছেলেটির সাথে প্রেম করছে না, এই ছেলেটির পরিবারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে এর মা, অর্থাৎ এই মেয়েটির হবু শাশুড়ি। এই জাতকটির মা যা কিছু বলবে সেই অনুযায়ী কিন্তু এদের পরিবারের প্রত্যেককে চলতে হয়, প্রত্যেককে। এটা পরিষ্কার এই জাতিকাটির কার্ডের মধ্যে লক্ষ্য করতে পেরেছি, এর শ্বশুরবাড়ির জায়গাটা। আর বাকি কথা আমি যখন রিডিংটি করব তখন আমি বিস্তারিত আলোচনা করব। আর এই জাতিকাটি আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছে যে তোমার কোনো দাদা নেই, তুমি আমাকে দাদা বলে ডেকেছো। আর তুমি লিখেছো আমাকে হোয়াটসঅ্যাপে যে আপনি যদি দাদা কোনো দিনও ত্রিপুরায় আসেন
তাহলে আমাদের বাড়িতে আসবেন। আমি ত্রিপুরায় কবে যাব আমি নিজেও জানি না, তবে তোমাকে আমি কথা দিলাম বোন, দাদা বলে যখন তুমি আমায় ডেকেছো, তোমাকে আমি কথা দিচ্ছি বোন, যদি কোনো দিনও ত্রিপুরায় যাই, কাজের উদ্দেশ্যে হোক বা ঘুরতে হোক, ত্রিপুরা অনেক সুন্দর জায়গা আমি জানি, খুব সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে। যদি কোনো দিনও যাই ত্রিপুরায়, নিশ্চয়ই আমি তোমার বাড়িতে আসব, এটা আমি কথা দিলাম তো। তাহলে চলুন আর বেশি দেরি না করে এই জাতিকার অনলাইন রিডিংয়ে চলে আসি। তাই আজও এই জাতিকাটির নাম বা এর কোনো তথ্যই প্রকাশ আমি করব না, শুধু এইটুকুই বললাম যে ত্রিপুরার কথাটা যেহেতু সে আমাকে তার বাড়িতে ইনভাইট করেছে, তার জন্যই ত্রিপুরা জায়গাটির নাম আমাকে উল্লেখ করতে হবে। বাকি কোনো কিছুই প্রকাশ আমি করি না, কারণ প্রত্যেকেই আপনারা জানেন, যেহেতু আমি ব্যক্তিগত রিডিং করি, পার্সোনাল আমি রিডিং করি, তাই প্রত্যেকের প্রাইভেসি আমাকে মেনটেন করতে হয়। তাই আজও এই প্রাইভেসি মেনটেন করে এই জাতিকাটির বিবাহিত জীবন নিয়ে বিস্তারিত আমি আলোচনা করি। আজকেও যেই স্প্রেডটির দ্বারা আমি এত বছর যাবৎ রিডিং করে এসেছি, আলোচনা করে এসেছি, সেই স্প্রেডটিকে বলা হয় অ্যাস্ট্রোলজি স্প্রেড। এই স্প্রেডটি টোটাল 13টি কার্ডের ওপর বেস করে রিডিংটি কিন্তু করা হয়। এই যে 13টি কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই 13টি কার্ডের অবস্থান এবং তার ফরমেশনের উপর বেস করে এই জাতিকাটির বিবাহিত জীবন নিয়ে আমি আলোচনা করব। আমি এটা বহুবার বলেছি যে 7 নাম্বার কার্ড দ্বারা কিন্তু বিবাহিত জীবন আমরা জানতে পারি। আমার যে পার্টনার সেটা আমরা জানতে পারি হচ্ছে 7 নাম্বার কার্ড দ্বারা। এই জাতিকাটির 7 নাম্বার কার্ডটি কি এসছে? নাইট অফ সোর্স। সোর্স হচ্ছে বায়ুতত্ত্বকে রিপ্রেজেন্ট করে, আর নাইট মানে হচ্ছে অপরিণত, যা পরিণত নয়, তার মধ্যে বায়ুতত্ত্বের কার্ড। আর যেহেতু এ যে প্রেম করছে না, প্রেমজ সম্পর্কে আবদ্ধ 8টা বছর, 8 বছরের প্রেম মানে প্রেমটা বা এর যে সম্পর্কটা কিন্তু ছেলে খেলার বিষয় নয়, অনেকটা কিন্তু লম্বা সময় ধরে এরা একে অপরকে ভালোবেসেছে, চিনেছে, বুঝেছে। হ্যাঁ, তাই প্রেম দেখতে গেলে আমাকে দেখতে হবে 5 নাম্বার কার্ডের অবস্থা। 5 নাম্বার কার্ডটাও কিন্তু বায়ুতত্ত্বের কার্ড এসছে, 6 অফ সোর্স। তাহলে 7 নাম্বার কার্ডটাও সোর্সের কার্ড, 5 নাম্বার কার্ডটাও কিন্তু সোর্সের কার্ড, যেহেতু প্রেম দেখতে হচ্ছে। আর এই যে 5-7-এর কানেকশন কতটা পজিটিভভাবে যাচ্ছে বিবাহে রূপ নিতে, সেটা দেখতে গেলে কিন্তু 11 নম্বর কার্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আমি বহুবার বলেছি যে 11 নম্বর কার্ড ইন্ডিকেট করে হচ্ছে আমার সফলতা। সেটা আমার ব্যক্তি জীবনের সফলতা হতে পারে, বিবাহিত জীবনের সফলতা হতে পারে, আমার চাকরি জীবনের সফলতা হতে পারে, বিজনেসের ক্ষেত্রে সফলতা হতে পারে। যে কোনো কর্মফল বা সাকসেসের জায়গাটা দেখতে গেলে 11 নম্বর কার্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে এই জাতিকাটির 11 নম্বর কার্ডটি কী এসছে? 4 অফ কাপস। কাপস হচ্ছে জলতত্ত্বকে রিপ্রেজেন্ট করে, ইমোশনকে দেখে। তাহলে সফলতার জায়গায় কিন্তু 11 নম্বর জায়গায় কাপসের কার্ড আসা ডেফিনেটভাবে আমি এইটুকু তোমাকে দায়িত্ব নিয়ে লিখে দিচ্ছি, তোমাদের এই যে স্ট্রং প্রেমজ জীবন, শক্তিশালী যে প্রেমজ জীবন, বিবাহিত জীবনে কিন্তু কখনোই রূপ নেবে না। প্রথম কথা, 5-7-এর কানেকশান নেগেটিভ হয়ে আছে। আর
যেটা ভিডিও শুরুতেই বললাম যে তোমার যে শ্বশুরবাড়ির জায়গাটা, শ্বশুরবাড়ি দেখতে গেলে 8 নাম্বার কার্ড, 8 নাম্বার কার্ডটি কি এসছে? নাইট অফ পেন্টাকেলস। আমি কি বললাম? নাইট মানে হচ্ছে অপরিণত, যা পরিণত নয়, আর পেন্টাকেলস হচ্ছে পৃথ্বীতত্ত্বকে ইন্ডিকেট করে। তাহলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় তোমার হবু শাশুড়ি মা কিন্তু এইটাকে বেশি পছন্দ করে, এটাকে, অর্থাৎ মানিকে, টাকাকে। পেন্টাকেলস, পেন্টাকেলস কিন্তু অর্থকে দেখে, টাকাকে দেখে, বুঝতে পেরেছো? আর 8 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 7-11 কার্ডের কানেকশন 3 নাম্বার, 6 নাম্বার এবং 12 নাম্বার কার্ডকেও কিন্তু নেগেটিভ করে দিচ্ছে, 3, 6, 12। তাই ডেফিনেটভাবে এই যে তোমার হবু শাশুড়ি মা যেটা চাইবে তার পরিবারের প্রত্যেককে সেটাই কিন্তু করতে হয়। এবং তোমার যে প্রেমিক, অর্থাৎ যাকে তুমি বিবাহ করতে যাচ্ছ বা করবে বলে ঠিক করছো, এই ছেলেটিও কিন্তু মায়ের দ্বারাই চালিত হয়, মায়ের দ্বারাই কিন্তু পরিচালিত হয়। এক কথায় যদি তুমি আমাকে বলো, আমরা বলি না যে মা নেওয়াটা, হ্যাঁ, তো এই ছেলেটি কিন্তু পুরোটাই মা নেওয়াটা। মা যদি বলে যে এই মেয়েটিকে বিবাহ করা যাবে না, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, কখনোই তোমাকে বিবাহ করবে না। আর যেটা বললাম, এর মায়ের মানসিকতা হচ্ছে আমার যেহেতু একটাই ছেলে, আর আমি যেটা লক্ষ্য করতে পারছি তোমার কার্ডের ফরমেশন যেটা জানান দিচ্ছে, যার সাথে তুমি প্রেম করছো সে কিন্তু বাবা মায়ের একমাত্র সন্তান। তাই এর মা এটাই ঠিক করবে যে আমার একটা মাত্র ছেলে, এমন জায়গায় বিবাহ দেব যেখানে প্রচুর টাকা আমি পণ পাবো, প্রচুর অর্থ আমি পণ পাবো। কারণ এর মা কিন্তু অর্থটাকে বেশি প্রাধান্য দেয়, বুঝতে পেরেছ? আর আমি যেটা লক্ষ্য করতে পারছি, তোমাদের আর্থিক কন্ডিশন কিন্তু ভালো নয়। তোমার প্রেমিকের পারিবারিক আর্থিক কন্ডিশন যতটা ভালো, তোমাদের কিন্তু অর্থনৈতিক কন্ডিশন ভালো নয়। 2 নাম্বার কার্ড কী এসছে? দ্য হারমিট। 2 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করা হয়, সেক্ষেত্রে কিন্তু 8:12, 9 নাম্বার, 3 নাম্বার, তার দ্বারা কিন্তু 1 নাম্বার কার্ড নেগেটিভ হয়ে যাচ্ছে। তাই স্কুল টিচার, তোমার বাবা স্কুল টিচার ছিলেন, আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমাকে বলো, আমি যে কথাগুলো বলছি, যেই প্রেডিকশানগুলো করছি বা যেই রিডিংগুলো করছি, স্কুল টিচারকে ইন্ডিকেট করে। হ্যাঁ, তোমার বাবা কিন্তু স্কুল টিচার ছিল, কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে সরকারি স্কুলেই স্কুল টিচার ছিল, কিন্তু বিশাল যে বেতন বা পেনশন, এখন যদিও বা রিটায়ারমেন্ট হয়ে গেছে, আমাকে জানিও, কারণ তুমি যেই বয়সটা আমাকে বলেছো, তোমার যা এজ, সেই এজ অনুযায়ী তোমার বাবা এখন নিশ্চয়ই চাকরি করছে না, পেনশনের ওপর চলছে। আর তোমাদের থেকে যেটা আমি বললাম, তোমার প্রেমিকের অর্থনৈতিক কন্ডিশন কিন্তু অনেক বেটার, অনেক অনেক বেটার, এটাও আমি লক্ষ্য করতে পারছি। তাই এইখানে কিন্তু তার মা গণ্ডগোল পাকাবেই পাকাবে। আর আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে 9 নাম্বার কার্ডের অবস্থান, দ্য মুন কার্ডটা নেগেটিভ কার্ড। ফার্স্ট অফ অল, 9 নাম্বার কার্ড দ্বারা কী জানা যায়? আমার বংশ, আমার ধর্ম, এটাও কিন্তু 9 নাম্বার কার্ড জানা যায়। উচ্চশিক্ষা, আমার হায়ার স্টাডি, এটাও কিন্তু 9 নাম্বার কার্ড দ্বারা আমরা জানতে পারি। 9 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 3 নাম্বার কার্ড, 12 নাম্বার, তার দ্বারাও কিন্তু আবার 8 নাম্বার কার্ড নেগেটিভ হয়ে যাচ্ছে। তাই ডেফিনিটভাবে তোমাদের কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে, আবারও বলছি, পৈতৃক ভিটে বা পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু আইনি ঝামেলা একটা চলছে, হ্যাঁ, আইনি ঝামেলা কিন্তু চলছে। যদিও বা এই নিয়ে তুমি কোনো প্রশ্ন করোনি, কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি ঝামেলা কিন্তু একটা চলছে। আর যেটা লক্ষ্য করা যাচ্ছে, পৈতৃক সম্পত্তির হানি হওয়া অনেকটাই কিন্তু হাত থেকে বেরিয়ে যাওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। তোমাদের যে পৈতৃক সম্পত্তি যেটা আছে,
প্রপার্টি কিন্তু তোমার বাবার হাত থেকে বা তোমার হাত থেকে, মানে তোমাদের হাত থেকে কিন্তু বেরিয়ে যাবে, এটাও আমি লক্ষ্য করতে পারছি। বুঝতে পেরেছ? কারণ যে উকিলের কাছে বা যে উকিলকে তোমরা ফিট করেছো কেস লড়ার জন্য, সঠিকভাবে যদি আইনি ঝামেলাটা না মেটাতে পারো, তাহলে কিন্তু যেটা বললাম, পৈতৃক সম্পত্তির অনেকাংশ তোমাদের হাত থেকে বেরিয়ে যাবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। তাই এই দিকে ভীষণ কিন্তু সাবধান। এবং তোমাকে একটা কথাই বলবো, তোমার বাবাকে কিন্তু এটা অবশ্যই রিমাইন্ড করো। আমি জানি না তুমি এই মানে সমস্ত বিষয় কতটা সিরিয়াস, কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, আমি আবারও বলছি, আমার এথিক্স যেটা, যা সত্য, যা দেখবো কার্ডের মধ্যে, সেটাই কিন্তু উল্লেখ করব। তাই যেটা দেখতে পাচ্ছি আমি সেটাই তোমাকে অ্যালার্ট করলাম। তোমার উচিত তোমার বাবাকে এই বিষয় কিন্তু সঠিকভাবে অ্যালার্ট করা। আশা করছি আমি তোমায় বোঝাতে পারছি। তাহলে বিবাহিত জীবনে যাওয়ার আগে তোমাকে যেটা করতে হবে, এই ছেলেটির না নেগেটিভিটিকে অফ করতে হবে। তোমাকে একটা কথা জানিয়ে রাখি, যেহেতু 5 নাম্বার এবং 7 নাম্বার কার্ডের অবস্থান একই আছে, অর্থাৎ একই কার্ড এসছে, বায়ুতত্ত্বকে ইন্ডিকেট করছে, সোর্সের কার্ড। তুমি আমাকে লিখেছো যে বিবাহ কি এই ছেলেটির সাথে করা যাবে না? এই ছেলেটির সাথে বিবাহ করা যাবে। যদি বিবাহ করা না যেত, আমি কিন্তু তোমাকে এখানেই বলে দিতাম যে বিবাহ করা যাবে না। তুমি 8টা বছর পুরোটাই ওয়েস্ট করেছো, পুরোটাই তুমি নষ্ট করেছো, আমি এখানেই তোমায় বলে দিতাম। কিন্তু যেহেতু 5 নাম্বার এবং 7 নাম্বার কার্ডের যে একত্রীকরণ যেটা এসছে, সোর্স, দুটোই তো সোর্সের কার্ড, বায়ুতত্ত্বকে ইন্ডিকেট করে, তাই 5-7-এর নেগেটিভ রিফ্লেকশন কিন্তু 11 নম্বর কার্ডকে নেগেটিভ করে দিচ্ছে। তাই ডেফিনেটভাবে এই যে কাপসের যে কার্ড 11 নম্বর জায়গায়, 11 নম্বর কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করা হয়, সেক্ষেত্রে কিন্তু 3 নাম্বার, 8 নাম্বার এবং 1 নাম্বার কার্ড নেগেটিভ হয়ে যাচ্ছে। 3, 8, 1, 3 নাম্বার কার্ডটা কিন্তু ভালো কার্ড, পজিটিভ, দ্য সান। কিন্তু যেহেতু এই নেগেটিভ রিফ্লেকশন হয়ে গেছে না 11 নম্বর জায়গায়, তাই 3 নাম্বার কার্ডে সুফল তুমি পাচ্ছ না সঠিকভাবে। ভালো করে বোঝার আছে, আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। তাই এই নেগেটিভিটিকে যদি অফ করা যায়, তাহলে কি হবে, এই যে তোমার যে হবু হাজবেন্ড, মা নেওটা, মায়ের কথায় ওঠে, মায়ের কথায় বসে, সব কিছু মা 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 করে, বুঝতে পেরেছো? এই নেগেটিভিটিকে যদি অফ করা যায় না, তাহলে কি হবে, এ নিজেই কিন্তু সিদ্ধান্ত নেবে। তোমার হাজবেন্ড নিজের পরামর্শ নিজে নেওয়ার চেষ্টা করবে, যা কিছু করবে নিজের সিদ্ধান্ত বোধপাট নিজে নেবে। এই যে সব কিছুকে মাকে একটা ভয় ভীতি, হ্যাঁ, মাকে ভয় পাওয়া, বা না না মা কী করবে, মা যেটা বলবে সেটা আমি করছি, মায়ের কথায় যে উঠছে বসছে চলছে ফিরছে, এই জিনিসটা কিন্তু অফ হয়ে যাবে। এই নেগেটিভিটিকে তোমাকে অফ করতেই হবে, এটা মাথায় রেখো। আর বিবাহের পর কিন্তু কখনো শ্বশুর বাড়ির সাথে একসাথে থাকা যাবে না। বিবাহের পর আমি যেটা লক্ষ্য করতে পারছি, এখানে রেমেডি অ্যাপ্লাই মাস্ট করতেই হবে। তুমি যদি এই ছেলেটিকে বিবাহ করতে চাও, আমি আবারও বলছি, যদি মনে করো এই ছেলেটাকেই বিবাহ করব, তাহলে এখানে রেমেডি অ্যাপ্লাই করে এই নেগেটিভিটিকে অফ করো, এবং তার সাথে যেভাবে আমি তোমাকে গাইড করব সেইভাবেই কিন্তু তোমাকে চলতে হবে। তবেই তোমার বিবাহটা ভালো মতন এবং সঠিকভাবে কিন্তু হবে, এইটুকু আমি তোমায় কথা দিলাম। আর যদি মনে করো যে না, আমি এই ছেলেটিকে ভুলে গেলাম বা ভুলে যাব, তাহলে রেমেডি অ্যাপ্লাই করারও কোনো প্রয়োজন নেই বা কোনো কিছু করার দরকার নেই। তুমি নিশ্চয়ই স্ট্রং যখন তোমাদের প্রেমজ সম্পর্ক, আমি যেটা লক্ষ্য করতে পারছি, আর যেহেতু ছেলেটাও ভালো ছেলে, হ্যাঁ, শুধু এর যে মায়ের সাথে যে এর যে নেগেটিভ রিফ্লেকশন যেটা হয়ে আছে, মাতৃস্থান, এই নেগেটিভিটিকে অফ করলে কিন্তু ডেফিনেটভাবে এর নিজের সিদ্ধান্ত নিজে নেবে এবং সাহস করে, যেটা তুমি চাইছো, তোমার বাড়িতে এসে তোমার মা বাবার সাথে তোমাদের দুজনের বিবাহ নিয়ে কথা বলবে। এবং যেটা বললাম, সুষ্ঠুভাবে ভালো মতন কিন্তু তোমাদের বিবাহ হবে, এটাও আমি লক্ষ্য করতে পারছি।
তবে হ্যাঁ, যেটা বলছি তোমাকে, বিবাহের পর কিন্তু কখনো তুমি যদি মনে করো যে শ্বশুর শাশুড়ির সাথে বা সবাইকে নিয়ে আমি একসাথে থাকবো, সেটা কিন্তু হবে না। কারণ নাইট অফ পেন্টাকেলস 8 নাম্বার জায়গায় আসা, রেমেডি অ্যাপ্লাই করে তুমি এই নেগেটিভিটি অফ করবে যাতে তোমার বিবাহটা সঠিকভাবে হয়। বিবাহ হওয়ার পর, আমি আবারও বলছি, বিবাহ হওয়ার পর কখনোই কিন্তু তোমার শ্বশুর বাড়ির সাথে ভালো মতো তুমি যদি মনে করো সবাইকে নিয়ে একসাথে থাকবো, সেটা করা যাবে না। তাহলে কিন্তু অশান্তি অনিবার্য। তোমায় যেটা করতে হবে, হাজব্যান্ডকে নিয়ে আলাদা তুমি থাকো। হ্যাঁ, তুমি শ্বশুরবাড়িতে আসো না, দেখা করো, কথা বলো। হ্যাঁ, সপ্তাহে কয়েকটা দিন আসলে দেখা করে গেলে, কি মাসে কয়েকটা দিন আসলে তুমি দেখা করে গেলে, এইভাবে তুমি সম্পর্কটা ঠিক থাকবে তোমাদের, মানে তোমার শ্বশুরবাড়ির সাথে, এটা মাথায় রেখো। কিন্তু একসাথে থাকার কিন্তু চেষ্টা কখনোই করো না, তাহলে কিন্তু অশান্তি অনিবার্য। শুধু এইটুকুই আমি তোমায় বলবো। আর তোমার বিবাহিত জীবনে তুমি যেটা লিখেছো আমাকে লাস্ট প্রশ্ন, আমাদের সাংসারিক জীবনে বা বিবাহিত জীবনে কোনো সমস্যা আসবে না তো ভবিষ্যতে? দেখো, তোমার একটা কথা বলি, স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো কম বেশি অশান্তি সব সংসারে হয়, কোন সংসারে হয় না? একসাথে বাসন থাকলে ঠোকাঠুকি লাগে, সেটা কোনো বড় কথা নয়। কয়েকটি কথা আমি জানিয়ে রাখি তোমায়, সেটি হলো, বিবাহ যখন তুমি করবে, বিবাহের দিন যেন কোনো মতেই সোমবার এবং বুধবার না হয়। হ্যাঁ, অর্থাৎ বিবাহের যে দিনটা তুমি ঠিক করবে, সেই দিন যেন কখনো সোমবার বা বুধবার না হয়। বিবাহের তারিখ যখন তুমি ঠিক করবে, তোমাকে 9 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 26 তারিখ এবং 29, এই যে তারিখগুলো তোমায় জানিয়ে দিলাম, এই তারিখগুলোতে কখনো কিন্তু বিবাহের দিন ডেট ঠিক করবে না। অর্থাৎ এই যে দিন দুটোর কথা বললাম, দুটো বারের কথা বললাম, আর এই যে তারিখগুলোর কথা বললাম, এই তারিখে কিন্তু কখনো বিবাহ করবে না। তোমার জন্য দক্ষিণ দিক হচ্ছে ভীষণ নেগেটিভ, তাই দক্ষিণ দিকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। অর্থাৎ দক্ষিণ দিকে কোনো পজিটিভ কাজ বা শুভ কাজ করবে না। তোমার জন্য হলদে মানে হলুদ রং, হালকা গোলাপি, হ্যাঁ হালকা যে গোলাপি কালার হয়, ক্রিম কালার এবং আকাশি, এই রঙগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। এই রঙের কোনো পোশাক পরিধান করবে না, বা বাড়িতে কোনো কিছু বেড কাভার হোক বা বেডশিট হোক, এই রঙগুলোকে কিন্তু তুমি অ্যাভয়েড করার চেষ্টা করো। তার কারণ এই রঙগুলো তোমার জীবনে কখনো পজিটিভ বাতাবরণ কিন্তু দেবে না। ওভারঅল এই হলো তোমার রিডিং। আমি ডিটেলসে আলোচনা করলাম। তুমি কেবলমাত্র বিবাহ নিয়ে জানতে চেয়েছো, বিবাহ নিয়ে প্রশ্ন করেছো, আমি বিবাহ নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। তুমি আমাকে লিখেছো হোয়াটসঅ্যাপে যে কেন এরকম হচ্ছে, আমার যে প্রেমিক সে কেন তার বাড়িতে জানাচ্ছে না, কী কারণে জানাচ্ছে না, তার কারণটা তোমাকে জানালাম। সে তার মাকে প্রচণ্ড ভয় পায়। আর যেটা বললাম, এই ছেলেটির মা হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। মা যদি বলে পূর্ব দিকে যেতে, সবাই কিন্তু পূর্ব দিকেই যাবে, পশ্চিম দিকে কেউ যাবে না। তাই এই যে মায়ের যে নেগেটিভ স্থান যেটা হয়ে আছে তোমার হবু হাজব্যান্ডের, এই নেগেটিভিটিকে অফ করো এবং যেইভাবে বললাম সেইভাবে যদি চলতে পারো, তাহলে ডেফিনিটভাবে রেমেডি অ্যাপ্লাই করার 1 থেকে 1.5 বছরের মধ্যে, আমি আবারও বলছি, যেই দিন তুমি রেমেডি অ্যাপ্লাই করবে সেই দিন থেকে 1 থেকে 1.5 বছরের মধ্যে তোমার কার্ডের ফরমেশন যেটা জানান দিচ্ছে, বিবাহের যোগ কিন্তু তোমার চলছে। বিবাহের যে সময় বা যোগ তোমার কিন্তু শুরু হয়ে গেছে। তাই ডেফিনিটভাবে সঠিকভাবে নেগেটিভিটিকে যদি অফ করা যায়, তাহলে 1 থেকে 1.5 বছরের মধ্যে তোমার বিবাহ কিন্তু এই জাতকটির সাথেই হয়ে যাবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এখন বাকিটা তোমার ওপর। রিডিংটা ভালো মতন শুনবে, বোঝার চেষ্টা করবে যে কথাগুলো বললাম। আর তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, আমার মনে হয় না আর কোনো প্রশ্ন থাকার কথা, তাও বলছি, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেই প্রশ্ন করো। আমি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমেই তোমার রিপ্লাইটি করব। আজকের মতন এখানেই শেষ করলাম। নমস্কার।